বাংলাদেশি শ্রমিকদের বেলায় বেতন তালিকার একেবারে তলানিতে। একই কাজ, একই সময়, শুধু পাসপোর্টের রং আলাদা বলে মজুরি আলাদা। আমরা যখন রেমিটেন্সের সংখ্যা নিয়ে গর্ব করি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদযাপন করি, তখন এক মুহূর্তের জন্য থামা দরকার। 1.25 কোটি মানুষের শ্রম থেকে আসা এই টাকার প্রতিটা টাকার পেছনে আছে একটা পাসপোর্ট, যেটা হয়তো এই মুহূর্তে তার আসল মালিকের হাতে নেই। এই রেমিটেন্স আসে কার শ্রম থেকে, কোন শর্তে, কতটা মূল্য দিয়ে? ধরুন আপনি রহিম, প্রথম দিন বিমানবন্দরে নামলেন। রিয়াদের বাতাসে অচেনা গরম। একজন লোক এসে বলল, পাসপোর্টটা দিন, নিরাপদে রাখবো। আপনি দিলেন, কারণ এই মুহূর্তে গোটা দেশে আপনার পরিচিত মানুষই একজনই, যে আপনার পাসপোর্ট এখন হাতে নিয়ে দাঁড়িয়ে। আপনি জানেন না এই একটা কাগজ ফেরত পেতে আপনার লাগবে আরও 28 মাস। সপ্তম দিন কাজ শুরু হলো। যা বলা হয়েছিল বেতন তার থেকে কম আসছে। এজেন্টের কাছে ফোন দিলেন দেশে, সে বলল ধৈর্য ধরুন। আপনার হাতে ধৈর্য ধরা ছাড়া আর কিছুই করার নেই আসলে, কারণ চাকরিটা বদলাতে হলে যার হাতে পাসপোর্ট আছে তারই অনুমতি লাগবে। আপনি যাকে নিয়োগকর্তা বলে জানেন, আইনের ভাষায় তার নাম কফিল, স্পন্সর। এই একটা শব্দ আপনার পরের 2 বছরের ভাগ্য লিখে দিয়েছে। আপনি টেরও পাননি। 2014 সালে আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়ন কনফেডারেশনের হিসাবে গোটা আরব উপসাগর আর লেভান্ট অঞ্চলে প্রায় 24 লাখ গৃহশ্রমিক এমন অবস্থায় ছিলেন যাকে সংস্থাটি সরাসরি দাসত্বের সমতুল্য বলে চিহ্নিত করেছিল। এদের প্রায় সবাই পশ্চিম আফ্রিকা, দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়ার। রহিমরা এই সংখ্যার ভেতরেই থাকেন, নাম পরিচয়হীন। আর কাফালা শব্দটার ইতিহাসও কৌতূহলোদ্দীপক। গবেষকরা দেখিয়েছেন এই স্পন্সরশিপ কাঠামোর প্রাথমিক রূপ এসেছিল ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসকদের হাত ধরে, যারা উপসাগরীয় অঞ্চলে শ্রমিক অভিবাসনকে একদিকে প্রয়োজন, আরেকদিকে নিয়ন্ত্রণযোগ্য সমস্যা হিসেবে দেখত। অর্থাৎ যে কাঠামো আজ ঐতিহ্যবাহী স্থানীয় নিয়ম বলে পরিচিত, তার শিকড় আসলে উপনিবেশের প্রশাসনিক খাতায়। 145তম দিন দেশে থেকে মা জিজ্ঞেস করেন, কেমন আছিস? আপনি বলেন, ভালো আছি। এই মিথ্যাটা প্রতিদিন বলতে বলতে একসময় সত্যি মনে হতে শুরু করে। এদিকে দেশে বাংলাদেশ ব্যাংকের হিসাব রক্ষক আপনার পাঠানো টাকাটা যোগ করছেন রেমিট্যান্সের খাতায়। ওই বছর প্রায় 1.25 কোটি মানুষ আপনার মতো প্রবাসে, তাদের পাঠানো টাকায় দেশের রিজার্ভ বাড়ছে। খবরে বলা হবে রেমিটেন্স রেকর্ড ছুঁয়েছে, কিন্তু আপনার নাম সেই খবরে থাকবে না। হিউম্যান রাইটস ওয়াচের একটা প্রতিবেদন বলছে এক অস্বস্তিকর তথ্য। মধ্যপ্রাচ্যের নিয়োগকর্তারা গৃহকর্মী নিয়োগের সময় দেশভেদে আলাদা বেতন নির্ধারণ করেন, দক্ষতা বা অভিজ্ঞতা দিয়ে নয়। কুয়েত ছাড়া প্রায় কোনো দেশেই গৃহকর্মীর জন্য সরকার নির্ধারিত ন্যূনতম বেতন নেই। আর বাংলাদেশি শ্রমিকদের বেলায় বেতন তালিকার একেবারে তলানিতে, যেখানে ফিলিপিনো শ্রমিকদের জন্য নির্ধারিত ন্যূনতম বেতন বাংলাদেশি শ্রমিকদের দ্বিগুণ। একই কাজ, একই সময়, শুধু পাসপোর্টের রং আলাদা বলে মজুরি আলাদা। এটাকে অর্থনীতির ভাষায় বলা যেতে পারে মূল্য নির্ধারণ, কিন্তু বাস্তবে এটা একটা শ্রেণীবিন্যাস, যেখানে জাতীয়তা নির্ধারণ করে আপনার শ্রমের দাম। 2019 সালে ঢাকার রাস্তায় মিছিল নেমেছিল 2 জন বাংলাদেশি নারী শ্রমিকের জন্য, যারা সৌদি আরবে নির্যাতনের শিকার হয়েছিলেন। তাদের একজনকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীর কাজের, বাস্তবে নিয়ে যাওয়া হয় গৃহকর্মী হিসেবে। আরেকজন চিকিৎসার অভাবে অসুস্থ অবস্থাতেই সৌদি আরবে মারা যান। এই 2 জনের নাম হয়তো আপনার মনে নেই, কারণ এই খবর একদিনের হেডলাইন হয়ে হারিয়ে গিয়েছিল পরের দিনের অন্য খবরের নিচে। 300 দিন আপনি সিদ্ধান্ত নিলেন আর না, বাড়ি ফিরবেন, কিন্তু ফেরার অনুমতিও কফিলের সইয়ে বাঁধা। সই না দিলে আপনি এই দেশ ছাড়তে পারবেন না, আবার কাজ পাল্টাতেও পারবেন না। মাঝখানে ঝুলে থাকা এক অবস্থা, না বন্দি না মুক্ত। এই অবস্থার একটা নাম আছে, নাম কাফালা, আরবিতে যার মানে জামানত। মানুষকে জামানত রাখার একটা ব্যবস্থা। কাতার 2019 সালে আনুষ্ঠানিকভাবে এই কাফালা বাতিলের ঘোষণা দেয়। 2020-21 সালে বাস্তবায়ন শুরু করে, ন্যূনতম মজুরি চালু করে উপসাগরীয় অঞ্চলের দ্বিতীয় দেশ হিসেবে। কিন্তু বিশ্লেষকরা পরবর্তীতে যে পর্যবেক্ষণ দিয়েছেন তা বেশ হতাশাজনক। বিশ্বকাপ শেষ হওয়ার পর সংস্কারের গতি আর বাস্তবায়নের আন্তরিকতা দুটোই কমে আসে। কাগজে আইন বদলায়, মাঠে অভ্যাস বদলাতে সময় লাগে অনেক বেশি। সৌদি আরবও গত অক্টোবরে বড় সংস্কার এনেছে। চুক্তির মেয়াদ শেষ হলে এখন কফিলের অনুমতি ছাড়াই চাকরি বদলানো যায়, দেশ ছাড়া যায় শুধু অনলাইনে জানিয়ে।
এটা অগ্রগতি, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু রহিমের মতো যারা এই সংস্কারের আগে থেকে আটকে আছেন বা যারা এখনো পুরনো নিয়মের অধীনে আছেন, এমন দেশগুলোয় বাহরাইন, কুয়েত, ওমান, লেবানন, তাদের কাছে এই খবর এখনো পৌঁছায়নি। এমনকি সাম্প্রতিক এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠন উপসাগরীয় অঞ্চলের অস্থির পরিস্থিতিতে অভিবাসী শ্রমিকদের ঝুঁকির কথা তুলে ধরেছে। সেখানে হাসপাতাল কর্মী থেকে নিরাপত্তারক্ষী সবাই কাজ চালিয়ে যাচ্ছেন সংঘাতের মধ্যেও, কারণ ফেরার পথও তাদের হাতে নেই, থাকারও নিরাপত্তা নেই। সেখানকার এক শ্রমিকের ভাষ্য ছিল এমন যে কাজ থামেনি, কিন্তু মাথায় সবসময় ঘুরছে সন্তানকে দেশে রেখে আসার দুশ্চিন্তা। আমরা যখন রেমিটেন্সের সংখ্যা নিয়ে গর্ব করি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদযাপন করি, তখন এক মুহূর্তের জন্য থামা দরকার। 1.25 কোটি মানুষের শ্রম থেকে আসা এই টাকার প্রতিটা টাকার পেছনে আছে একটা পাসপোর্ট, যেটা হয়তো এই মুহূর্তে তার আসল মালিকের হাতে নেই। এই রেমিট্যান্স আসে কার শ্রম থেকে, কোন শর্তে, কতটা মূল্য দিয়ে? পরের বার যখন কোনো প্রবাসী ভাইয়ের গল্প শুনবেন, একবার ভাষাটা উল্টে দেখুন, স্পন্সরশিপ, ইকামা, নিয়োগ অনুমোদন। তারপর ভাবুন এই ভাষার আড়ালে ঠিক কী লুকিয়ে আছে, আর সেই সংখ্যার মধ্যে কতজন রহিম আজও দিন গুনছেন।